হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি ডিফারেন্ট টাইপস অফ শেপিং মেশিন নিয়ে আলোচনা করব। তো এর আগে আমি ভিডিওতে আলোচনা করেছিলাম যে শেপিং মেশিন কি এবং শেপিং মেশিনে যে বিভিন্ন ইম্পর্টেন্ট পার্টগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। সেটা যদি দেখে না থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেটা প্রথমে দেখে নেবে। তাহলে এই যে শেপিং মেশিন সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। তাহলে চলো এবার আলোচনা করা যাক বিভিন্ন টাইপের শেপিং মেশিন সম্পর্কে। কথাটা একটা শেপিং মেশিন বা শেপার মনে হলেও কিন্তু শেপিং মেশিনকে বিভিন্ন রকম ভাবে ভাগ করা হয়ে থাকে। এখানে দেখো বিভিন্ন ধরনের শেপিং মেশিন লেখা আছে। তো ফার্স্ট, বেসড অন পজিশন অফ র্যাম। আমরা জানি শেপিং মেশিনে একটা র্যাম থাকে, যে র্যামটা রেসিপ্রোকেট করে এবং এই র্যামের উপর ডিপেন্ড করে একে তিনটে ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হলো হরাইজন্টাল শেপার, একটা ভার্টিক্যাল শেপার, আর একটা হলো ট্রাভেলিং হেড শেপার। নেক্সট হলো বেসড অন কনস্ট্রাকশন। কনস্ট্রাকশনের উপর ডিপেন্ড করে আবার শেপারকে তিনটে ভাগে ভাগ করা হয়। একটা ক্র্যাঙ্ক শেপার, গিয়ার শেপার, একটা হলো হাইড্রোলিক শেপার। এটা বেসড অন কনস্ট্রাকশন বলতে পারি বা বেসড অফ কি বলতে পারি মেকানিজম, মানে কি ধরনের মেকানিজম মেশিনটাকে চালাচ্ছে। তারপরে বেসড অফ পারপাস, কি পারপাসের জন্য আমি মেশিনকে ইউজ করছি তার উপর ডিপেন্ড করে শেপারকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো টুল রুম শেপার, আর একটা হলো প্রোডাকশন শেপার। তারপরে বেসড অন টেবিল ডিজাইন, টেবিলের উপর ডিপেন্ড করে, টেবিলের ডিজাইনের উপর, টেবিলে কতগুলো মুভমেন্ট আছে তার উপর ডিপেন্ড করে শেপারকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হলো প্লেন শেপার বা যাকে আমরা বলে থাকি স্ট্যান্ডার্ড শেপার, আর একটা হলো ইউনিভার্সাল শেপার। তারপর লাস্ট হলো বেসড অন টাইপ অফ কাটিং স্ট্রোক। কাটিং স্ট্রোকটা আমরা কিভাবে দিচ্ছি, কাটিং যাওয়ার সময় কাটছে না ফেরার সময় কাটছে তার উপর ডিপেন্ড করে একে দু ভাগে ভাগ করা হয়। একটা পুশ টাইপ শেপার, আর একটা হলো ড্র টাইপ শেপার। তাহলে চলো এই শেপারগুলোকে বিভিন্ন ধরনের শেপিং মেশিন যেগুলো আছে আমরা ভাগ তো দেখলাম বিভিন্ন প্যারামিটারের উপর ডিপেন্ড করে। এবার প্রতিটা শেপারকে বিশদে জানা যাক এবং প্রত্যেকের একটা করে ছবি দেখা যাক। তাহলে ফার্স্ট যেটা আছে সেটা হলো হরাইজন্টাল শেপার। এই হরাইজন্টাল শেপার মানে আমাদের যে র্যাম থাকবে, পজিশন অফ র্যামের উপর ডিপেন্ড করে এটা। তাহলে র্যামটা থাকবে, র্যামের মুভমেন্ট কি হবে, হরাইজন্টালি হবে। এই আমার শেপিং মেশিন, এই শেপিং মেশিনে এটা হলো আমাদের র্যাম, এটা আমাদের রেসিপ্রোকেট করে রাইট টু লেফট। কিন্তু এর অ্যাক্সিস কি হতে হবে, অ্যাক্সিস হতে হবে হরাইজন্টাল অ্যাক্সিস, মানে আমাদের হরাইজন্টাল অ্যাক্সিসের সাথে কি হবে, প্যারালাল হবে। প্যারালালি যদি মুভমেন্ট করে তাহলে এটাকে বলবো আমরা হরাইজন্টাল শেপার। বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন ওয়ার্কশপে হরাইজন্টাল শেপারকেই দেখা যায়। নেক্সট যে শেপারটা আছে সেটা হলো ভার্টিক্যাল শেপার। তাহলে আগের ক্ষেত্রে দেখলাম যে র্যাম হরাইজন্টালি মুভ করছিল, তাহলে এটার নাম কি, এটার নাম ভার্টিক্যাল শেপার। তাহলে স্বভাবতই র্যাম কি করবে, র্যাম ভার্টিক্যালি মুভ করবে। তাহলে র্যামের যে মুভমেন্টের অ্যাক্সিস থাকবে সেটা ভার্টিক্যালি হবে, আপ অ্যান্ড ডাউন মোশন থাকবে। নেক্সট যেটা আছে সেটা হলো আমাদের ট্রাভেলিং হেড শেপার। এটাও কিন্তু র্যামের উপরে ডিপেন্ড করে। এবার আমরা শেপিং মেশিনে কি বিভিন্ন শেপের ওয়ার্ক পিসকে হোল্ড করি এবং সেটাকে শেপ এবং সাইজ করি, বা টি স্লট কাটি বা কোনো স্লট কাটি, এই ধরনের কাজে ব্যবহার করি। কিন্তু ধরো এমন কোনো শেপের ওয়ার্ক পিস থাকলো যেটাকে আমরা শেপিং মেশিনে টেবিলে হোল্ড করতে পারলাম না, তখন আমরা কি করব, সেটাকে আমরা এই মেশিনে যে বেস আছে বেসের উপরে হোল্ড করব। এই যে বেস আছে বেসের উপরে আমরা ওয়ার্ক পিসকে হোল্ড করব এবং বেসের উপর হোল্ড করার পরে এই যে র্যাম আছে, র্যামটা এর উপরে মুভ করবে, এই দিক বরাবর মুভ করবে। যদি এই দিক বরাবর, এটা যদি এরকম ধরনের মুভ করার শেপার হয় তাহলে এইভাবে মুভ করবে। তাহলে এইরকম ধরনের আমরা শেপিং মেশিনকে বলবো ট্রাভেলিং হেড শেপার। এখানে কোনো নির্দিষ্ট টেবিল থাকে না, জাস্ট আমাদের যে মেশিনের বেস থাকে, বেসে আমরা ওয়ার্ক পিসকে হোল্ড করে থাকি, এই জন্য এটাকে বলছি আমরা ট্রাভেলিং হেড শেপার। তাহলে এটা র্যামের উপরে গেল। এবার দেখো মেকানিজমের উপর ডিপেন্ড করে বা কনস্ট্রাকশনের উপর ডিপেন্ড করে। ফার্স্ট হলো ক্র্যাঙ্ক শেপার। তাহলে এই ক্ষেত্রে আমাদের ক্র্যাঙ্ক অ্যান্ড স্লটেড লিঙ্ক লিভার মেকানিজম থাকবে শেপিং মেশিনে, যার সাহায্যে এই যে র্যামটা আছে, র্যামটা কি করবে, লেফট টু রাইট মুভ করবে, বা যদি ভার্টিক্যাল শেপার হয় তাহলে আপ অ্যান্ড ডাউন মুভ করবে। তাহলে এই যে আছে এটাকে আমরা হচ্ছে ক্র্যাঙ্ক অ্যান্ড স্লটেড লিঙ্ক লিভার মেকানিজম। এটা হলো আমাদের কি, বুল গিয়ার, আর এটা হলো আমাদের রকার আর্ম, এটা হলো আমাদের কানেক্টিং রড। এইভাবে শেপারের সাথে যুক্ত থাকে। আর এই যে বুল গিয়ার থাকে, বুল গিয়ারের সাথে একটা পিনিয়ন থাকে, যে পিনিয়নটা কানেক্ট থাকে ডিরেক্ট মোটরের সাথে বেল্ট দিয়ে, এবং সেই পিনিয়ন ঘোরার ফলে এই বুল গিয়ার ঘুরে, এবং বুল গিয়ার ঘোরার ফলে এই যেই আমাদের রকার আর্মটা আছে, রকার আর্মটা আমাদের একবার এইদিকে একবার এইদিকে মুভ করতে থাকে, আমরা এটা জানি। এবার যখন মুভ করতে থাকে তখন এই যে র্যামটা আছে, র্যামটা লেফট টু রাইট মুভ করে। তাহলে এই ক্ষেত্রে আমরা এই যে ড্রাইভিং মেকানিজমটা আছে, ড্রাইভিং মেকানিজমটা ক্র্যাঙ্ক অ্যান্ড স্লটেড লিঙ্ক লিভার মেকানিজমের উপর ডিপেন্ড করে আছে, এই জন্য এটাকে বলছি আমরা ক্র্যাঙ্ক শেপার।
নেক্সট আমাদের এই ড্রাইভিং মেকানিজমের উপর ডিপেন্ড করে সেটা হলো গিয়ার সেপার। তাহলে এই ক্ষেত্রে আমাদের ক্র্যাঙ্ক অ্যান্ড স্লটেড লিঙ্ক লিভার মেকানিজম থাকবে না, কি থাকবে তার মধ্যে থাকবে র্যাক অ্যান্ড পিনিয়ন। তাহলে এখানে আমাদের থাকবে এই যে র্যাম আছে, র্যামের সাথে যুক্ত থাকবে কি, যুক্ত থাকবে র্যাক, আর এর সাথে যুক্ত থাকবে একটা আমাদের পিনিয়ন যেটাকে বলছি আমরা গিয়ার। এবার এই গিয়ারের সাথে আরেকটু গিয়ার অ্যারেঞ্জ করে মোটরের সাথে যুক্ত থাকবে এই যে পিনিয়নটা আছে সেটা, বা এই যে গিয়ার আছে সেটা। তাহলে এই ক্ষেত্রে কোনো রকমের বেল্ট বা চেন কোনো কিছু ব্যবহার করা হচ্ছে না। তাহলে যখন আমরা বেশি ফোর্স অ্যাপ্লাই করব তখন যে স্লিপ করার সম্ভাবনা থাকে সেটা কিন্তু একদমই থাকবে না। কারণ কি হচ্ছে, কারণ এই যে মোটর থেকে আমরা পাওয়ারটা নিচ্ছি সেটা কিন্তু চলে আসছে গিয়ার ট্রেনের মাধ্যমে এসে এই যে র্যাম আছে র্যামের সাথে এটা যুক্ত হচ্ছে, পাওয়ারটা র্যামে ট্রান্সফার হচ্ছে। তাহলে বিভিন্ন গিয়ারের সাহায্যে পাওয়ারটা আসবে এই র্যামে এবং এটা রেসিপ্রোকেট করবে। তাহলে এই রকম ধরনের মেকানিজম মানে গিয়ার্ড মেকানিজম যখন থাকবে পাওয়ার ড্রিভেনের ক্ষেত্রে তখন সেটাকে বলবো আমরা গিয়ার্ড সেপার। আর একটা এই পাওয়ারের উপর ডিপেন্ড করে হাইড্রোলিক সেপার, পাওয়ার মেকানিজমের উপর ডিপেন্ড করে হাইড্রোলিক, মানে এখানে কোন রকম বেল্ট বা কোন রকম গিয়ার মেকানিজম থাকে না, বা আমরা যেটা বলতে পারি কানেক্টিং রড থাকে না। তাহলে এখানে কি থাকে, এখানে আমাদের ইউজ করা হয় হাইড্রোলিক পাওয়ারকে ইউজ করা হয়। হাইড্রোলিক পাওয়ারকে আমরা পাম্পের সাহায্যে পাম্প করে এই যে র্যাম আছে র্যামটাকে ফরওয়ার্ড এবং রিটার্ন স্ট্রোক দিতে থাকি। তাহলে এখানে আমাদের পিস্টন থাকে, এই পিস্টনের সাথে যুক্ত থাকে একটা সিলিন্ডার, এটা হলো আমাদের সিলিন্ডার, সিলিন্ডারের সাথে যুক্ত থাকে একটা আমাদের রড এবং এই রডটা যুক্ত থাকে যে র্যাম থাকে র্যামের সাথে। এবার দেখো দুটো কানেক্টিং পাইপলাইন, এখানে একটা গেছে এখানে একটা গেছে সিলিন্ডারের সাথে, আর এখানে থাকছে আমাদের এটা হলো রেগুলেটিং ভালভ, আর এটা হলো মোটর। মোটরটা পাম্পকে সাহায্য করছে ফ্লো করতে, কি ফ্লো করতে সাহায্য করছে, এই রিজার্ভার থেকে হাইড্রোলিক ফ্লুইড ফ্লো করতে সাহায্য করছে। এবার যখন এই র্যামটা এইদিকে থাকে মানে পিস্টনটা এইদিকে থাকে তখন কি হচ্ছে, এই যে রেগুলেটিং ভালভ আছে রেগুলেটিং ভালভটা এদিক থেকে ফ্লুইডের প্রেসারটা এদিকে দিচ্ছে, ফলে র্যামটা এদিকে যাচ্ছে। এবং যখন এদিকে চলে যাচ্ছে তখন কি হচ্ছে, তখন এখানে যে রেগুলেটিং ভালভ আছে এই ফ্লুইডের ফ্লো ডিরেকশনটাকে এদিকে না দিয়ে এদিকে দিয়ে দিচ্ছে। তখন কি হচ্ছে, ফ্লুইড এদিক থেকে চলে আসছে এবং এদিকে যাচ্ছে, ফলে এখানে প্রেসার অ্যাপ্লাই করছে, ফলে এই যে রডটা আছে রডটা এদিকে যাচ্ছে, ফলে এই যে র্যামটা আছে র্যামটা তখন এদিকে মুভ করছে। তাহলে যখন এদিকে যাচ্ছে তখন কাটছে, কাটার সময় ধীরে ধীরে যাচ্ছে, এবং যখন ফিরে আসছে তখন ফেরার সময় কি তাড়াতাড়ি ফিরে আসছে। এটা অনেক সুবিধা, কারণ এই ক্ষেত্রে এই যে মুভমেন্টের মোশন থাকে বা স্পিড থাকে সেটা কিন্তু ইউনিফর্ম স্পিড হয় বা ইউনিফর্ম ভেলোসিটি হয়, ফলে কাটিং করতে সুবিধা হয় এবং এটাকে আমরা নিজেদের ইচ্ছে মতো খুব সহজে কন্ট্রোল করতে পারি। কিন্তু ওয়ার্কশপে বেশিরভাগ ক্ষেত্রে ক্র্যাঙ্ক অ্যান্ড স্লটেড লিঙ্ক লিভার মেকানিজম এর সেপার সব থেকে বেশি ব্যবহৃত হয়। নেক্সট হলো টুল রুম সেপার। এবার দেখো আমরা কোথায় ইউজ করছি বা কোন কাজে ইউজ করছি তার উপর ডিপেন্ড করে একে দুভাগে ভাগ করা হয়েছিল, একটা হলো টুল রুম সেপার, একটা হলো প্রোডাকশন সেপার। যখন আমরা প্রিসাইজ কাটিং এর জন্য ইউজ করব সেপারকে সেটা হবে টুল রুম সেপার। মানে যেই সব মেশিন কম্পোনেন্ট বা যেই সব পার্ট কাটিং এর ক্ষেত্রে আমাদেরকে যে ডাইমেনশন আছে ডাইমেনশনের টলারেন্স খুব বেশি মেনটেন করতে হয় সেটাকে বলবো আমরা টুল রুম সেপার। তাহলে টুল রুম সেপারের ক্ষেত্রে আমরা ফাইন কাটিং করে থাকি, ফাইন কাটিং অপারেশন করে থাকি। নেক্সট হলো প্রোডাকশন সেপার। তাহলে আমরা যখন প্রোডাকশন বেশি চাইবো, হাই স্পিডে প্রোডাকশন করব, প্রিসিশন এতটা বেশি ইম্পর্টেন্ট নয়, প্রিসিশন থাকবে কিন্তু টুল রুম সেপারের মতো অতটা নয়, সেটাকে বলবো আমরা প্রোডাকশন সেপার। তাহলে টুল রুম সেপারে প্রিসিশন থাকে তাহলে প্রোডাকশন ধীরে হয়, প্রোডাকশন সেপারে প্রিসিশন এতটা বেশি ইম্পর্টেন্ট নয়, এই জন্য প্রোডাকশন ধীরে ধীরে আমাদের এখানে ফাস্ট হয় আর টুল রুমে স্লো হয়। নেক্সট যেটা আছে সেটা হলো প্লেন সেপার বা স্ট্যান্ডার্ড সেপার। তাহলে প্লেন সেপার বা স্ট্যান্ডার্ড সেপার হরাইজন্টাল সেপারও হতে পারে, ভার্টিক্যাল সেপারও হতে পারে, ডাজন্ট ম্যাটার, শুধুমাত্র ডিপেন্ড করছে এই যে টেবিল আছে টেবিল ডিজাইনের উপর ডিপেন্ড করে। এই যে টেবিল আছে দেখো, এই ক্ষেত্রে এই যে টেবিল আছে এটাকে আমরা টেবিল বলছি। এই টেবিলে দুটো মুভমেন্ট থাকবে, টেবিলে দুটো মুভমেন্ট, একটা কি একটা আপ অ্যান্ড ডাউন মোশন থাকবে, একটা থাকবে এই হরাইজন্টাল মোশন থাকবে, আর এইদিকে আসতে পারবে আবার ওদিকে যেতে পারবে আর উপর নিচ থাকবে। তাহলে টেবিলে যদি দুটো মুভমেন্ট থাকে হরাইজন্টাল মুভমেন্ট আর ভার্টিক্যাল মুভমেন্ট তাহলে সেটাকে বলবো আমরা প্লেন সেপার বা স্ট্যান্ডার্ড সেপার। আর এই যে টেবিলের যদি চারটে মুভমেন্ট থাকে মানে কি
এই যে টেবিল আছে, টেবিলের তো প্রথমে দেখলাম যে দুটো মুভমেন্ট আছেই, প্লেন সেপারেট বা স্ট্যান্ডার্ড সেপারেট যে দুটো মুভমেন্ট, হরিজন্টাল মুভমেন্ট এবং ভার্টিক্যাল মুভমেন্ট তো থাকবেই, তার সাথে আরো দুটো মুভমেন্ট থাকবে। ফার্স্ট টেবিলের একটা মুভমেন্ট থাকবে, সেটা হলো কি এই যে টেবিল আছে, এটা টেবিল, মনে করো এটা টেবিল, তাহলে এই যে দিকটা, এই দিকটা মনে করো আমার আঙুলের এই দিকটা, আর এই দিকটা মনে করো আমার এই দিকটা। এটা যদি টেবিল হয় তাহলে টেবিলটা এইভাবে টিল্ট করতে পারবে, টিল্ট করতে পারবে এইভাবে। মানে দেখো এই যে র্যাম আছে, র্যামের এটা অ্যাক্সিস, র্যামের এটা অ্যাক্সিস, মুভমেন্ট অ্যাক্সিস, এই অ্যাক্সিসের সাথে প্যারালাল করে এটা কি করতে পারবে, টিল্ট করতে পারবে। অ্যাক্সিসের সাথে প্যারালাল এই অ্যাক্সিস করে টিল্ট করতে পারবে। তাহলে এটা এদিকে যে নামতে পারবে বা ওদিকে নামতে পারবে, তাহলে টিল্ট করতে পারছে, সুইভেল করতে পারছে। তাহলে এটা একটা মুভমেন্ট। এবং টেবিলের যে উপরের পোর্শন থাকবে, উপরের পোর্শনটা এদিক বরাবর তো টিল্ট হলো টোটাল টেবিলটা, এবং উপরের পোর্শনটা কি করবে, এই দিক বরাবর এইভাবে এইভাবে টিল্ট করতে পারবে। তাহলে কটা হলো, আরো দুটো এক্সট্রা মুভমেন্ট অ্যাড হয়ে গেল টেবিলের সাথে, তাহলে টোটাল 4টে মুভমেন্ট হলো। তাহলে দেখো এই যে একটা ফার্স্ট যেটা অ্যাক্সিস, এ অ্যাক্সিস কি এর সাথে প্যারালাল, এবং এটা যে এদিক বরাবর মুভ করছে, এবার বাকি করবে টেবিলটা এইভাবে মুভ করবে। তাহলে এইভাবে যে মুভ করবে, এই যে অ্যাক্সিস থাকছে, সেই অ্যাক্সিস এর সাথে দেখো পারপেন্ডিকুলার হচ্ছে, এটা অ্যাক্সিস, তাহলে এর সাথে পারপেন্ডিকুলার অ্যাক্সিস হচ্ছে। তাহলে ফার্স্ট দেখো দুটো মুভমেন্ট তো থাকছে, তার সাথে মুভমেন্ট থাকবে টেবিল ক্যান বি সুইভেলড অ্যাবাউট অ্যান অ্যাক্সিস প্যারালাল টু দ্য র্যাম ওয়েজ, র্যাম ওয়েজের সাথে প্যারালাল, অ্যান্ড দ্য upper portion of the table can be tilted about a second horizontal axis perpendicular to the first axis। তাহলে এটা আমাদের কি প্রথম অ্যাক্সিস, এই অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার ভাবে কিন্তু হরাইজন্টালি মুভ করতে পারবে। তাহলে 4টে আমাদের টোটাল মুভমেন্ট হলো। আবার দেখিয়ে দিচ্ছি, দেখো ভার্টিক্যাল, হরাইজন্টাল, এই টিল্ট আর এই টিল্ট, এইরকম ভাবে টিল্ট করতে পারবে, মানে এই টিল্ট, এই টিল্ট, এই টিল্ট, এই টিল্ট, ভার্টিক্যাল আর হরাইজন্টাল, 4টে মুভমেন্ট আমাদের হলো ইউনিভার্সাল সেপারে। নেক্সট হলো পুশ টাইপ সেপার, পুশ টাইপ আর একটা ড্র টাইপ। আমরা কি জানি শেপিং মেশিনে যখন এই যে আমাদের এটা যদি টুল হয়, টুলটাকে যাওয়ার সময় কাটছে, ফেরার সময় তাড়াতাড়ি ফিরে আসছে, কাটছে না, সাধারণত আমরা এই রকমের দেখে থাকি, এটাই সব থেকে বেশি ব্যবহার তো হয়। তাহলে যখন এই যে আছে, এই যে এখানে টুল হোল্ড করা হয়, তাহলে এটা আমাদের ওয়ার্কপিস যখন এটা যাওয়ার সময় কাটছে এবং ফেরার সময় কাটছে না, তখন সেটাকে বলে পুশ টাইপ। দেখো এটা ঠেলছে, ঠিক? তাহলে তখন এই যে র্যাম আছে, র্যামের উপর বেশি ফোর্স পড়ছে। মানে দেখো এই যে টুলটা আছে, টুলটা যখন কলাম থেকে দূরে যাচ্ছে তখন কি করছে, তখন কাটছে, ফেরার সময় কিন্তু কাটছে না, এটাকে বলছি আমরা পুশ টাইপ। আরেকটা আছে ড্র টাইপ। ড্র টাইপ কি, যখন কলাম থেকে দূরে যাবে তখন কাটবে না, যখন কলাম দূর থেকে কাছে আসবে তখন কাটবে। তাহলে আগেরটার ক্ষেত্রে দেখো ফরওয়ার্ড স্ট্রোকে কাটছিল, রিটার্ন স্ট্রোকে কাটছিল না, কিন্তু এই ক্ষেত্রে দেখো ফরওয়ার্ড স্ট্রোকে কাটবে না, রিটার্ন স্ট্রোকে কাটবে। তাহলে ফরওয়ার্ড স্ট্রোকটা কম সময় নেবে, রিটার্ন স্ট্রোকটা বেশি সময় নেবে। ফরওয়ার্ড স্ট্রোকটা নন কাটিং আর রিটার্ন স্ট্রোকটা কাটিং, কিসের ক্ষেত্রে, ড্র টাইপ সেপারের ক্ষেত্রে। কিন্তু এই যে পুশ টাইপ সেপার আছে, পুশ টাইপ সেপারে ফরওয়ার্ড স্ট্রোকটা কাটিং স্ট্রোক আর রিটার্ন স্ট্রোকটা আইডেল স্ট্রোক। বুঝতে পারছো, এই হচ্ছে ব্যাপার। তাহলে এই যে ড্র টাইপ সেপার আছে, টানছে, তখন কিন্তু এই মেকানিজমের উপরে, এই সেটআপের উপরে বেশি প্রেসার পড়ে না, তবুও কিন্তু সব থেকে বেশি পরিমাণ ব্যবহৃত হয় এই যে পুশ টাইপ সেপার। তাহলে এখানে আমি এতগুলো টাইপ নিয়ে আলোচনা করলাম, এতগুলো শেপিং মেশিন নিয়ে আলোচনা করলাম। তো আশা করছি তোমরা প্রত্যেকটা ভালোভাবে বুঝতে পারলে। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলে আরো আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমি এখন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করো।